চলুন শুরু করি আজকের ঘটনা। আপনাদের সবাইকে স্বাগতম অলৌকিক জগতে। প্রিয় লিসেনার্স, আজকে আমি যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার শালনগর ইউনিয়ন থেকে আলামিন নামক একজন গ্রাম্য ডাক্তার। এই আলামিনের বেশ কিছু ঘটনা এর আগেও কিন্তু আমাদের চ্যানেলে প্রচার করা হয়েছে। আজকে থাকছে তেমনই রহস্য রোমাঞ্চ আরও একটি ঘটনা। চলুন চলে যাই সরাসরি ঘটনায়। এই ঘটনার শুরু 1980 থেকে 1990 সালের মাঝামাঝি। ঘটনাটি একটি বিস্তীর্ণ এলাকা নিয়ে। নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার শালনগর ইউনিয়ন থেকে ঘটনাটি শুরু হয়েছিল এবং এই ঘটনাটির বিস্তার হয় আলফাডাঙ্গার পানাল গ্রাম থেকে। এই দুই গ্রাম নিয়েই মূলত এই ঘটনাটি কেন্দ্রীভূত থাকবে। ঘটনার মুখ্য চরিত্র আলামিন। তিনি পেশায় একজন গ্রাম্য ডাক্তার ছিলেন। তার বাবার নাম ছিল লোকমান ডাক্তার। তিনিও পেশায় একজন গ্রাম্য ডাক্তার ছিলেন। আলামিন ডাক্তারের বয়স 28 থেকে 29 বছরের মতো হবে। এই শালনগর ইউনিয়নেই কিন্তু আলামিন ডাক্তারের চেম্বার ছিল। মানুষ যখন তাকে তাদের বাড়ি নিয়ে রোগী দেখার জন্য ডাকত, তখন সে তার বাড়ি গিয়ে রোগী দেখে আসতো। আর বাজারের দোকানেও সবসময় রোগী আসত। এভাবেই আলামিন ডাক্তারের দিন বেশ ভালোভাবেই কেটে যাচ্ছিল। কোনো একদিন বিকেলে তিনি অলসভাবে তার চেম্বারে বসেছিলেন। তখন তার চেম্বারে কোনো রোগী ছিল না। ঠিক এমন সময় তার নিকট একটি সুন্দরী মেয়ে আসে। এরপর মেয়েটি তার কিছু সমস্যার কথা বলে তাকে। তিনি মেয়েটির সমস্যার কথা শোনেন এবং তাকে ওষুধ দিয়ে দেন এবং তাকে 7 দিন পর পুনরায় আবার আসতে বলেন। ওই মেয়েটি 7 দিন পর পুনরায় আসে এবং জানায় যে সে ওই ওষুধগুলো সেবন করে কিছুটা সুস্থ হয়েছেন। তখন মেয়েটি আলামিন ডাক্তারকে ধন্যবাদ জানায়। কিন্তু এরপরেও মেয়েটি ওই আলামিন ডাক্তারের কাছে মাঝে মধ্যেই আসতো। মেয়েটি যখন আসতো তখন পরন্ত বিকেল। মেয়েটি সকাল বা সন্ধ্যাতে কখন আসতো না। মেয়েটি আসতো পরন্ত বিকেলের সেই সময়টাতেই, যখন আলামিন ডাক্তারের চেম্বারে কেউ আসতো না বা তার চেম্বারে কেউ থাকতো না। সে আলামিন ডাক্তারের সাথে কিছুক্ষণ গল্প করত, কিন্তু তার বাড়ি কোথায় এবং তার পরিবারের লোক সম্পর্কে সে কখনোই কিছু বলতো না। সে তার নাম বলেছিল, তার নাম ছিল সাবিনা। এছাড়া তার সম্পর্কে অন্য কোনো তথ্য আলামিন ডাক্তারকে সে কখনোই বলেনি। মেয়েটি মাঝে মধ্যেই আসতো আর বিভিন্ন গল্প করত। তার মার্জিত আচরণ, সুন্দর চেহারা, তার হাঁটা চলা সব কিছু দেখে আলামিন ডাক্তারের মনে তার প্রতি একটা ভালোবাসা জন্ম নেয়। এক সময় সে মেয়েটিকে ভালোবাসতেও শুরু করে, কিন্তু সে সহজে তার ভালোবাসা প্রকাশ করে না। ইশারা ইঙ্গিতে সে তার ভালোবাসা মেয়েটিকে বোঝানোর চেষ্টা করছিল। একদিন সে মেয়েটিকে বিয়ের কথা বলে, কিন্তু অদ্ভুতভাবে মেয়েটি এই বিষয়টা এড়িয়ে যায়। মেয়েটি তার কথাগুলো তেমন পাত্তা দিচ্ছিল না। ওই মেয়েটি যখন তার ভালোবাসার কথাগুলো এড়িয়ে যেত, তখন আলামিন ডাক্তার মনে মনে খুব কষ্ট পেতেন। তিনি ভাবতেন মেয়েটি কেন বিয়ের কথা বললে বারবার এড়িয়ে যায়, অন্য কোনো প্রসঙ্গে কেন চলে যায়, বিয়ের ব্যাপারে কোনো কথা বলে না, এইসব তিনি ভাবতেন। এমন একদিন আলামিন ডাক্তার মেয়েটিকে বলে, আমি তোমাদের বাড়ি যেতে চাই। তখন মেয়েটি বলে যে না, আমাদের বাড়িতে যাওয়া যাবে না। কিন্তু আলামিন ডাক্তার তো নাছোড়বান্দা, সে ওদের বাড়িতেই যেতে চায়। আলামিনের জোরাজুরিতে মেয়েটি বলে, ঠিক আছে, একদিন সময় করে আমাদের বাড়িতে নিয়ে যাব আপনাকে। ঠিক এভাবেই কোনো একদিন বিকেলে মেয়েটি আলামিনের চেম্বারে আসেন। সেদিন সে একটি সুন্দর শাড়ি পরে এসেছিল। খুব সুন্দর লাগছিল তাকে দেখতে।
সচরাচর মেয়েটি যখন আলামিন ডাক্তারের নিকট আসতো তখন সে সালোয়ার কামিজ পরে থাকতো। ওই দিন মেয়েটি আসে এবং কথা প্রসঙ্গে বলে, সেদিন আপনি আমার বাড়ি যেতে চেয়েছিলেন না, যাবেন আজকে? আলামিন ডাক্তার সাথে সাথে রাজি হয়ে যায় এবং বলে, অবশ্যই যাব, কিন্তু এখন তো পরন্ত বিকেল, এখন গিয়ে ফিরতে ফিরতে তো রাত হয়ে যাবে। মেয়েটি বলে, আমি সব ব্যবস্থা করে দেব। তখন মেয়েটি আলামিন ডাক্তারকে নিয়ে বের হয়ে যান। শালনগর ইউনিয়ন থেকে বেশ খানিকটা দূরে একটি ঘাট রয়েছে। ঘাটটির নাম বানাঘাট। এই ঘাটটি পার হয়ে তারা আলফাডাঙ্গার পানাল গ্রামে যায়। আলামিন ডাক্তার যে আলফাডাঙ্গার পানাল গ্রামে যাচ্ছেন তা তিনি বুঝতে পারছেন, কিন্তু ওই মেয়েটি তাকে নিয়ে নির্দিষ্ট কোথায় যাচ্ছেন তা সে তখনও বলেনি। মেয়েটি যখন তাকে নিয়ে নদী পার হয় তখন প্রথম যে গ্রামটি পড়ে তার নাম হলো ভ্যান্নাতলা বাজার। এখান থেকে তারা একটি ভ্যান ভাড়া করে এবং যাত্রা শুরু করে। যেতে যেতে তারা একটি বাগানের নিকট এসে পৌঁছায়, কিন্তু যখন সাবিনা ভ্যান ভাড়া করে তখন সে কোনো জায়গার কথা বলেনি। সে বলে, এই ভ্যান যাবেন? তারপর তারা ভ্যানে উঠে পড়ে। এই পা চালিত ভ্যানের গতি স্বাভাবিক পা চালিত ভ্যানের গতির চেয়ে অনেকটাই বেশি ছিল। পথের মধ্যে ভ্যান চালক এবং মেয়েটির মধ্যে কিন্তু কোনো কথাও হয়নি, সবাই চুপচাপ। কিন্তু ভ্যান চালক তার আপন গতিতে ভ্যান চালাচ্ছিল। ভ্যানটি যখন বাগানের কাছে পৌঁছায় তখন আলামিন ডাক্তার বুঝতেই পারছিলেন না যে এটি কোন গ্রাম, কিন্তু গ্রামটি ছিল আলফাডাঙ্গার পানাল গ্রাম। ভ্যানটি যে বাগানের কাছে থামে তার কিছু দূরে একটা বাজার রয়েছে এবং সেখানে কিছু দোকান দেখা যাচ্ছে। ভ্যান থেকে নেমে আলামিন ডাক্তার এবং সাবিনা হাঁটতে শুরু করে। তখন চারদিকে অন্ধকার, তেমন কোনো আলো নেই। চাঁদের আলোতেই যতটুকু দেখা যায়। তখন আলামিন ডাক্তার মেয়েটিকে বলল, তুমি প্রতিদিন এই বাগান পার হয়ে আসো এবং আবার ফেরত যাও? তখন তো এরকম অন্ধকার হয়ে যায়, তোমার একা একা এই বাগান পার হতে ভয় লাগে না? মেয়েটি বলে যে, না, আমার ভয় লাগে না, আমি সবসময় এই রাস্তা দিয়েই যাতায়াত করি এবং এই রাস্তা তো আমার চেনা, তাই আমার ভয় লাগে না। আলামিন ডাক্তার বলে, তবুও রাতের বেলা তোমার একা চলাফেরা ভয় তো লাগার কথা। তখন মেয়েটি বলে, আমি এই এলাকার মেয়ে, আমাকে সবাই চেনে, আমি কাউকে ভয় করি না এবং কেউ আমাকে কিছু বলবেও না। তো যাই হোক, আলামিন ডাক্তার এ নিয়ে আর কথা বাড়ায় না। হাঁটতে হাঁটতে বাগানের ঠিক উল্টো দিকে চলে যায়। সেখানে আলামিন ডাক্তার একটি টিনের ঘর এবং একটি ছনের ঘর দেখতে পান। আলামিন ডাক্তার মেয়েটির সাথে টিনের ঘরে গিয়ে দেখেন 3 জন লোক রয়েছে। তাদের মধ্যে 2 জন বয়স্ক এবং একটি ছোট্ট ছেলে। তখন মেয়েটি আলামিন ডাক্তারকে পরিচয় করিয়ে দেয় এবং বলে, ইনি আমার বাবা, ইনি আমার মা এবং এই আমার ছোট ভাই। আলামিন ডাক্তার তাদের 3 জনের সুন্দর চেহারা দেখে খুবই অবাক হয়ে যান। বিশেষ করে ওই মেয়েটির মা বাবার চেহারা বয়স হলেও বেশ সুন্দরই লাগছিল, কিন্তু আলামিন ডাক্তার এটাকে স্বাভাবিকভাবেই নিয়েছিল। যেহেতু বাড়িতে মেহমান এসেছে তাই তাকে আপ্যায়ন করা হলো। আলামিন ডাক্তার খাওয়া দাওয়া শেষ করে মেয়েটির বাবা মায়ের সাথে কথা বলে এবং তার ছোট ভাইয়ের সাথেও কিছুক্ষণ কথা বলে। তার ভাইটি তখন লেখাপড়া করছিল। সব কিছু একদম স্বাভাবিকভাবেই চলছিল। আলাপ শেষ হলে মেয়েটি আলামিন ডাক্তারকে বলে, চলুন আপনাকে এগিয়ে দিয়ে আসি। আলামিন ডাক্তার বলল, না না, আমি একাই যেতে পারবো, তোমাকে এত রাতে বাগানের মধ্যে যেতে হবে না। মেয়েটি বলে, না, চলুন আমি আপনাকে এগিয়ে দিয়ে আসি। তখন মেয়েটি আলামিন ডাক্তারকে বাগান পার করে এগিয়ে দেয়। আলামিন ডাক্তার লক্ষ্য করে দূরে কয়েকটি ছোট দোকান দেখা যাচ্ছে। সেখানে সেই ভ্যান চালকটিও রয়েছে যে তাদেরকে এখানে নিয়ে এসেছিল।
সে সেখানে বসেই ছিল। তার কাছে আরো কয়েকজন ভ্যান চালকও ছিল। আলামিন ডাক্তার অদ্ভুতভাবে খেয়াল করলো যে তাদের সেই ভ্যান চালক অন্য কারোর সাথে কথা বলছেন না। মেয়েটি কিছুটা পথ এগিয়ে এসে আলামিন ডাক্তারকে সেখানে দিয়ে চলে যায়। আলামিন ডাক্তার সেই ভ্যানের কাছে গিয়ে বলেন, আপনি যাবেন? ভ্যান চালক হ্যাঁ সূচক সম্মতি দেয়। আলামিন ডাক্তার ভ্যানে উঠে বসেন। ভ্যান চলে ঠিক একই রকম ভাবে, স্বাভাবিক পা চালিত ভ্যানের গতির চেয়ে খুব দ্রুত গতিতে। অল্প সময়ের মধ্যে ওই ভ্যান ভ্যান্নাতলা বাজার থেকে ফেরিঘাট পার হয়ে ভানাঘাটের কাছে চলে আসে। ভ্যান চালক আলামিন ডাক্তারকে বিদায় দেয়। ভ্যান চালককে আলামিন ডাক্তার টাকা দিতে চাইলে ভ্যান চালক তা নিতে অস্বীকার করে। এরই মধ্যে আলামিন ডাক্তার মনে মনে হিসাব করে দেখেন ফেরিঘাট থেকে বারাঘাটের মধ্যবর্তী দূরত্ব 4 থেকে 5 কিলোমিটার এবং ভ্যান্নাতলা বাজারের দূরত্ব ফেরিঘাট থেকে আরও অনেক বেশি, কিন্তু কতটুকু দূরত্ব তা সে বুঝতে পারছিল না। তো যাই হোক, আলামিন ডাক্তার চলে আসেন বাড়িতে। বাড়িতে এসে এই প্রথম মেয়েটি সম্পর্কে তার বাবা মাকে তিনি কিছু বলেন। সে তার বাবা মাকে বলে সে একটি মেয়েকে পছন্দ করে। মেয়েটি দেখতে যেমন সুন্দর তেমনি ভদ্র। তাদের বাড়ি পাশের গ্রামেই। তোমরা আমার সাথে মেয়েটিকে দেখতে যাবে? ওখানে মেয়েটির বাবা মার সাথে তোমরা কথা বলবে। তার বাবা মা ভাবলো ছেলে যেহেতু বিয়ের বয়স হয়েছে, তারপরে ও যেহেতু একটি মেয়েকে পছন্দও করেছে, তাই তারা রাজি হয়ে যান। আলামিন ডাক্তার মেয়েটির জন্য সেদিন অপেক্ষা করছিল। মূলত মেয়েটি তো প্রতিদিন আসতো না, মাঝে মাঝে আসতো। মাঝে মাঝে আসার মধ্য দিয়েই প্রায় 2-3 বছর কেটে যাচ্ছে। আলামিন ডাক্তারের বয়স 30-এর বেশি হয়ে যায়। অবশেষে মেয়েটি একদিন আসে, ঠিক তেমনিভাবে পরন্ত বিকেলে। তখন আলামিন ডাক্তার বলে, আমার মা বাবা এবং আমি তোমাদের বাসায় যেতে চাই, আমাদের বিয়ের কথা বলতে। কিন্তু হঠাৎ মেয়েটি রেগে যায়। মেয়েটি বলে, না, এখনো সময় হয়নি, সময় হলে আমি জানাবো। আর আমার বাড়িতে আপনার মা বাবার যাওয়ার কোনো প্রয়োজন নেই। আলামিন ডাক্তার বলে, আমি অত কথা বুঝি না, সামনের শুক্রবার আমি অবশ্যই আমার মা বাবাকে নিয়ে তোমাদের বাসায় যাব। মেয়েটি বলে, না, আপনি যাবেন না। কিন্তু আলামিন ডাক্তার বলে, আমি যাবই, তোমরা প্রস্তুত থাকবে, আমরা আসব। তখন মেয়েটির সাথে কথা কাটাকাটি হয় আলামিন ডাক্তারের। এক সময় মেয়েটি মন খারাপ করে ডাক্তারের দোকান থেকে বেরিয়ে যান। সেদিন ছিল শুক্রবার। দুপুরের পরেই আলামিন ডাক্তারের যাওয়ার কথা ছিল অন্য একটি গ্রামে রোগী দেখার জন্য, কিন্তু তার একটু দেরি হয়ে যায়। তাই সে বিকেলের দিকে রওনা করেন। পূর্বের মতোই তারা বারাঘাট পার হয়ে একটি ভ্যানের কাছে গিয়ে জিজ্ঞেস করে, আমরা ভ্যান্নাতলা বাজারের পাশে যে বাগান রয়েছে ওই বাগানের ওখানে যাব। ভ্যান চালক বলে, ওটা তো পানাইল গ্রাম, ওখানে তো ভ্যান যায় না। ভ্যান চালকের কথা শুনে আলামিন ডাক্তার একটু অবাক হয়। তখন বলে, কি বলেন, পানাইল গ্রামে ভ্যান যায় না? আমি নিজে গেছি সেখানে। ভ্যান চালক বলে, আরে না না, ওখানে ভ্যান যায় না, ও জায়গাটা তো অনেক দূর, ভ্যান যেতে 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে। তখন আলামিন ডাক্তার বলে, তা লাগাও, আপনার যত টাকা পারিশ্রমিক হয় আমি দেব, আমরা যাব এবং আবার ফিরে আসব। তখন ভ্যান চালক দেখে যে 3 জন লোক এবং ভালোই টাকা পয়সা দেবে, তাই ভ্যান চালক মনে মনে তাদের নিয়ে যেতে রাজি হয়ে যায়। ভ্যান চালক আলামিন ডাক্তার এবং তার মা বাবাকে নিয়ে তখন পানাইল গ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। নড়াইল জেলা পার হয়ে তারা ফরিদপুর জেলার পানাইল গ্রামের দিকে যাচ্ছেন। একটা জায়গায় এসে ভ্যান চালক বলে, আপনি হয়তো এই বাগানের কথাই বলেছেন। আলামিন ডাক্তার বলে, হ্যাঁ, এই তো সেই বাগান, আমি তো ঠিক চিনতে পেরেছি। আপনি এখানে দাঁড়ান, আমরা আসছি, আমাদের ফিরতে 2 ঘন্টা মতো সময় লাগবে। তখন ভ্যান চালক ওখানে বসে অপেক্ষা করতে থাকেন। আলামিন ডাক্তার তার মা বাবাকে নিয়ে
জঙ্গলের মধ্য দিয়ে এগোতে থাকেন। তখন কিন্তু রাত হয়ে গেছিল। তাদের হাতে টর্চ লাইট আছে। জঙ্গল পার হয়ে এক সময় আলামিন ডাক্তার যে দৃশ্যটি দেখে, সেটি দেখতে তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। তিনি বিস্ময়ে তাকিয়ে থাকেন। তিনি দেখেন সে যেখানে দাঁড়িয়ে আছে সেখানে কোনো বাড়িঘর নেই। শুধু তাই না, চোখ যতদূর যাচ্ছে সামনে ডানে বাঁয়ে সেখানে কোনো জনমানবের অস্তিত্ব নেই। আলামিন ডাক্তারকে তখন তার মা বাবা বলে, তুমি হয়তো ভুল করে অন্য কোনো জায়গা চলে এসেছো। আলামিন ডাক্তার বলে, না, সে এই পথ দিয়ে এসেছে। সে নিশ্চিত ছিল যে সে এই পথ দিয়ে এসেছে। তারপরেও মানুষের তো ভুল হতেই পারে। এই জন্য আলামিন ডাক্তার এবং তার মা বাবা আশেপাশে বেশ কিছু দূর বিচরণ করেন, কিন্তু শেষে বুঝতে পারে যে এখানে আসলেই কোনো মানুষ নেই। এই বাগানে ওই পাশে একটি চর রয়েছে এবং চরের ওই পাশে নদী। আলামিন ডাক্তার মন খারাপ করে ফিরে আসে। ফিরে আসার পরে ওই ভ্যান চালককে জিজ্ঞেস করে, এখানে তো বাড়িঘর ছিল। কিন্তু ওই ভ্যান চালক বলে যে এখানে তো কোনো বাড়িঘর ছিল না। বেশ অনেক বছর ধরে এখানে কোনো বাড়িঘর নেই, কোনো জনবসতিও ছিল না। তখন আলামিন ডাক্তার এবং তার মা বাবা মন খারাপ করে ভ্যানে উঠে সেই ভেন্নাতলা বাজারে চলে আসে। ভেন্নাতলা বাজারের মানুষজনকে বিস্তারিত সব খুলে বলেন তারা। স্থানীয় লোকজন ওদের কথা শুনে সবাই একই কথা বলে যে ওখানে কোনো বাড়িঘর নাই এবং ওখানে কোনো মানুষও বসবাস করে না। সেই সময় ওই গ্রামের একজন প্রবীণ মুরব্বী দোকানে বসে চা খাচ্ছিলেন। সে আলামিন ডাক্তারকে বলে, তুমি আমাকে পুরো বিষয়টি খুলে বলো। আলামিন ডাক্তার শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছুই তার কাছে বিস্তারিত বলে। ওই মুরব্বী বেশ কিছুক্ষণ চুপ থাকার পরে বলে, বাবা, তুমি কোনো ছলনায় পড়েছ, তুমি জনির ছলনায় পড়েছ। তখন আলামিন ডাক্তার বলে, এই জনি আবার কে? জনিকে তো আমি চিনি না। আশেপাশের লোকজনও বলে, জনি আবার কে? জনির নাম তো আমরা কখনো শুনিনি। তখন ওই মুরব্বী বলে, ওই বাগানের পাশেই একটি বাড়ি ছিল। এই বাড়িটি ছিল জুনিদের বাড়ি। এই ঘটনাটি অনেক আগের একটা ঘটনা, প্রায় 1970 সালের দিকের ঘটনা। তখন ব্রিটিশ পিরিয়ড চলে। মুরব্বী বলতে থাকে, বাগানের ওই পাশে জুনিদের বাড়ি ছিল না, বাড়ি ছিল বাগানের এই পাশে, মাঝের এই দোকানের রাস্তার উল্টো পাশে, অর্থাৎ জুনিদের বাড়ির উল্টো পাশে পড়বে এই বাগান। এই জুনি মেয়েটি দেখতে অসম্ভব সুন্দরী ছিল। তার মা বাবাও ছিল, কিন্তু তারা ছিল খুবই গরিব। জুনির বাবা মানুষের ক্ষেত খামারে কাজ করত। জুনির মা অন্য লোকের বাড়িতে ঝিয়ের কাজ করতেন। জুনির একটা সুন্দর ছোট ভাইও ছিল, সে লেখাপড়া করত। জুনির ছোট ভাইটি স্কুলে যেত। গ্রামের কিছু বখাটে ছেলেদের উৎপাতে জুনি ছিল ভীষণ অতিষ্ঠ। কোনো এক রাতে বখাটে ছেলেপেলেদের হাতে জুনি মারাত্মকভাবে নিগৃহীত হয়। লজ্জা এবং অপমানে তার বাসার পাশে একটি আম গাছে জুনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। মেয়ের মৃত্যুতে প্রচণ্ড শোকে জুনির মা বাবা দুজনেই মারা যায়। জুনির ছোট ভাইটি যে ছিল, সে ছিল শারীরিকভাবে কিছুটা অসুস্থ। এক সময় চিকিৎসার অভাবে, অযত্নে, অবহেলায় সেও মারা যায়। কারণ তার এই দুনিয়াতে তখন আপন বলতে কেউ ছিল না। ওই মুরব্বী আলামিন ডাক্তারকে বলে, তুমি হয়তো ওই জনির খপ্পরে পড়েছ। যাই হোক, এটি আসলে একটা মায়াবী ছলনা ছিল। তোমরা বাড়ি ফিরে যাও। জুনির এই করুণ পরিণতির কথা শুনে শুধু আলামিন ডাক্তার বা তার মা বাবা নয়, আশেপাশে সবাই ভীষণ অবাক হয়। এরপরে আলামিন ডাক্তার বাড়িতে চলে আসেন। তার মন খুবই খারাপ হয়ে যায়।
ওই দিন রাতে সে স্বপ্নে ওই সাবরিনা মেয়েটিকে দেখতে পান। স্বপ্নের মধ্যে ওই সাবরিনা মেয়েটির সাথে আলামিন ডাক্তারের কিছু কথা হয়। আলামিন ডাক্তার বলেন, তোমার নাম কি জুনি? তখন উত্তরে মেয়েটি বলে, হ্যাঁ, আমার নাম জুনি। আমি তোকে বারবার বলেছিলাম এখনো সময় হয়নি, তারপরও তুই আমার কথা শুনিসনি। তুই আমার বিষয়টা তোর মা বাবাকে বলেছিস। এছাড়াও এখন এই ব্যাপারটা অনেক মানুষ জেনে গেছে। এই কাজটি তুই ভালো করিসনি। তুই তো আমাকে বিয়ে করতে পারবি না, সেটা তো সম্ভব না। কিন্তু এখন তোকে আমি অন্য কোথাও বিয়ে করতে দিব না। এ কথা শোনার পরপরই আলামিন ডাক্তারের স্বপ্ন ভেঙে যায়। সে মনে করে হয়তো সে দুঃস্বপ্ন দেখেছে। কিন্তু আলামিন ডাক্তার তখনও বুঝতে পারে না যে তার আসল দুঃস্বপ্নের শুরুটা এখান থেকেই। আলামিন ডাক্তার সারাদিন মন খারাপ করে থাকত। জুনির কারণে সে মনে অনেক কষ্ট পেয়েছিল। শালনগর ইউনিয়নের ওই দোকানেও সে খুব বেশি একটা যায় না। কোনো বাড়ি থেকে জরুরি কোনো রোগীর সংবাদ পেলে তবেই সে রোগী দেখতে যেত। বেশিরভাগ সময়ই মন খারাপ করে তিনি বাড়িতে বসে থাকতেন। তার মা বাবা ছেলের মন খারাপের কারণ বুঝতে পেরে চিন্তা করলেন তারা ছেলেকে বিয়ে দিয়ে দেবেন। সেই মোতাবেক আত্মীয় স্বজনদের মাধ্যমে খোঁজ খবর নিয়ে একটি মেয়েকে দেখার জন্য দিন তারিখ ঠিক করা হয়। আলামিন ডাক্তার এবং তার মা বাবা সহ আরও কয়েকজন আত্মীয় স্বজন মিলে সেই মেয়েটির বাড়িতে যান। যখন মেয়েটির বাড়ির উঠোনে সবাই বসেছিলেন, তখন তাদের জন্য চা নাস্তা খেতে দেয়া হয়। কিছুক্ষণ আলাপচারিতার পরে ওই মেয়েটিকে ঘরের ভেতর থেকে নিয়ে আসা হয়। মেয়েটি ঘোমটা দিয়ে আসে। মেয়েটি আলামিন ডাক্তারের দিকে তাকায়। সে এমনভাবে তাকায় যে আলামিন ডাক্তার সহ তার আশেপাশের সবাই খুব অবাক হয়ে যায়। মেয়েটি কোনো কথা না বলে লাফ দিয়ে উঠে দাঁড়ায় এবং দৌড়ে ঘরের ভেতর যেয়ে দরজা বন্ধ করে দেয়। মেয়েটির এমন অদ্ভুত আচরণে সবাই ভীষণ অবাক হয়। সবাই ভাবতে থাকে, কি ব্যাপার, মেয়েটি এমন করলো কেন? কি হতে পারে মেয়েটির? এমন তো করার কথা ছিল না। তখন মেয়েটির মা বাবা মেয়েটির হয়ে সবার কাছে ক্ষমা চায়। তারা বিষয়টি ভালোভাবে দেখবে বলে সবার কাছে মাথা নত করে চলে যায়। এর কিছুক্ষণ পর মেয়েটির মা বাবা এসে বলে, আপনারা চলে যান, আমরা আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিতে পারবো না। তখন আলামিন ডাক্তারের মা বাবা বলে, আমার ছেলের কি কোনো সমস্যা আছে? তারা বলে, তার কোনো সমস্যা নেই, কিন্তু আমরা আপনাদের সাথে আত্মীয়তা করতে পারবো না। কি কারণে যে মেয়েটি উঠে গেল এবং কি কারণে বিয়েটি ভেঙে গেল, আলামিন ডাক্তারের পরিবার এবং আলামিন ডাক্তার নিজেও বুঝতে পারছিলেন না। এর পরপরই তারা সবাই সেখান থেকে চলে আসেন। এর কিছুদিন পর আবার আলামিন ডাক্তারের পরিবার আরেকটি মেয়েকে দেখতে যান পাশের একটি গ্রামে। মেয়েটিকে যখন একই রকমভাবে আলামিন ডাক্তারের সামনে নিয়ে আসা হয়, মেয়েটি চোখ বড় বড় করে আলামিন ডাক্তারের দিকে তাকায়। তাকিয়ে বলে, এটা কে? তখন আশেপাশের মানুষ বলে ওঠে, এটাই তো আলামিন ডাক্তার। তখন মেয়েটি সবাইকে অবাক করে দিয়ে বলে, উনি তো একজন মেয়ে মানুষ। তখন সবাই হাসাহাসি করে বলে, মেয়েটি কি বলছে? একটা জলজান্ত পুরুষ মানুষের সামনে বসে আছে সে, কিন্তু মেয়েটি বলছে এ একজন মেয়ে মানুষ। তখন মেয়েটি আবারও বলে, এ তো একজন মেয়ে মানুষ। মেয়ে মানুষের সাথে মেয়ে মানুষের বিয়ে হয় নাকি? আমি এই বিয়ে করতে পারবো না। এই বলে মেয়েটি সেখান থেকে উঠে চলে আসে। মেয়েটির এই অদ্ভুত এবং আশ্চর্যজনক আচরণে সবাই খুবই অবাক হয়ে যায়, কেননা সেখানে তো আলামিন ডাক্তারই ছিল, কোনো মেয়ে মানুষ তো আর ছিল না। মেয়েটি বিয়ে করতে অস্বীকৃতি জানায়। এই ঘটনার আরও কিছুদিন পর আলামিন ডাক্তারকে আবারও আরেকটি বাড়িতে মেয়ে দেখতে নিয়ে যাওয়া হয়। অদ্ভুতভাবে সেখানেও সেই আগের দুটি ঘটনার মতোই ঘটনা ঘটে। এখানকার মেয়েটি খুবই ভয়ঙ্কর ছিল। সে আলামিন ডাক্তারের পরিবারের সঙ্গে খুবই বাজে আচরণ করে।
বলে, আপনারা একটি মেয়ে মানুষের সঙ্গে আরেকটি মেয়ে মানুষের বিয়ে দেওয়ার জন্য এখানে এসেছেন? আমার সামনে যে বসে আছে সে তো সালোয়ার কামিজ পরা মেয়ে, হাতে চুড়ি দিয়ে বসে আছে। আপনারা এরকম একটি সুন্দরী মেয়ের সাথে আমার বিয়ে দেবেন? এই বলে মেয়েটি উত্তেজিত হয়ে যায়। কিন্তু আসলে তো সেখানে আলামিন ডাক্তারই বসেছিল। কিন্তু কেন বধূবেশী মেয়েগুলো আলামিন ডাক্তারকে মেয়ে মানুষের মতো দেখছে? আলামিন ডাক্তার এবং তার পরিবার সহ আত্মীয় স্বজন সেখান থেকে চলে আসেন। প্রথম যে মেয়েটির সঙ্গে আলামিন ডাক্তারের বিয়ে ঠিক করা হয়েছিল সেই পরিবারের সঙ্গে যোগাযোগ করে জিজ্ঞেস করে সেদিন কেন মেয়েটি আলামিন ডাক্তারের সামনে থেকে উঠে গিয়েছিল। পরে জানা যায় ওই মেয়েটিও আলামিন ডাক্তারকে মেয়ে রূপেই দেখেছে। এই জন্যই মেয়েটি বিয়ে করতে অস্বীকৃতি জানায়। এই ঘটনাগুলো যখন গ্রামে ছড়িয়ে গেল তখন গ্রামের লোকজন বলল আলামিন ডাক্তার নাকি হিজড়া হয়ে গেছে। গ্রামের সবাই তার সাথে ঠাট্টা মশকরা করে হিজড়া বলে ডাকত। এতে আলামিন ডাক্তার আরও অনেক বেশি কষ্ট পেত। এরপর সবাই বুঝতে পারলো এবং বলা শুরু করলো যে আলামিন ডাক্তারের আর কোনোদিন বিয়ে হবে না। ওই জুনির আত্মা তাকে বিয়ে করতে দেবে না। আলামিন ডাক্তারও মনে মনে বুঝতে পারলো যে তার আসলেই আর বিয়ে হবে না। এভাবে চলে যায় 10 থেকে 15 বছর। এখন আলামিন ডাক্তারের বয়স হয়ে গেছে। আলামিন ডাক্তারের বয়স এখন 50 ছুঁই ছুঁই। সে কিন্তু আর বাজারে যায় না, বাড়িতেই থাকে। আশেপাশের সামান্য কিছু রোগী দেখেন তিনি। এই 10-15 বছরের মধ্যে আলামিনের ডাক্তারের সাথে আর কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটেনি। এবার আসি 15 বছর পরে ঘটে যাওয়া আরেকটি ঘটনায়। 15 বছর পর 2007 সালে এই ঘটনাটি ঘটে। সেদিন রাতে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল এবং আলামিন ডাক্তারও তার বাড়িতেই ছিলেন। হঠাৎ পাশের একটি গ্রাম, ভুলাউড়া নাম, সেখান থেকে একটি অপরিচিত লোক আসে এবং পরিচয় দেয় যে আমার বাড়ি ভুলবাড়িয়া, আমার মা খুবই অসুস্থ। লোকটি আলামিন ডাক্তারকে অনুরোধ করে বলে আপনাকে যেতে হবে। আলামিন ডাক্তার জনিভূতের ভয়ে রাতে বাড়ি থেকে এখন আর বের হয় না। তাছাড়া এখন তো আবার বৃষ্টি হচ্ছে। এছাড়াও ভুলবাড়িয়া গ্রামের নাম যে বলেছে সেটা তার বাড়ি থেকে 3 থেকে 4 কিলোমিটার দূরে। এত দূর রাস্তা সে কাদার মধ্যে সাইকেল চালিয়ে যেতে পারবে না। মূলত এই কারণেই আলামিন ডাক্তার যেতে রাজি হচ্ছিল না। কিন্তু লোকটির পিড়াপিড়িতে এবং তার নিজের মা বাবার অনুরোধে আলামিন ডাক্তার পায়ে হেঁটে যেতে রাজি হয়। এক সময় তারা হেঁটে যাত্রা শুরু করে। যেতে যেতে তারা যখন সেই গ্রামে এসে পৌঁছায় তখন তারা একটি অপরিচিত বাড়ির সামনে এসে থমকে যায়। লোকটি বলে যে এটাই নাকি তার বাড়ি। আলামিন ডাক্তার ভালো করে লক্ষ্য করে দেখেন যে এই বাড়িটি একটি অসমাপ্ত বাড়ি। বাড়ির কাজ হতে হতে থেমে আছে। লোকটি বলে এই ঘরেই আমার আম্মা থাকে, আপনি যান, আমি একটু আলো নিয়ে আসি। আলামিন ডাক্তার যখন ঘরের কাছে যায় তখন দেখতে পায় সেই ঘরের ভেতরে অনেক আলো। তখন আলামিন ডাক্তার চিৎকার করে লোকটিকে বলে ঘরের ভিতরেই তো অনেক আলো, আপনার আবার আলো আনার কি দরকার? আলামিন ডাক্তার তখন ঘরের ভেতরে ঢুকে পড়ে। ঘরের ভেতরে ঢুকে আলামিন ডাক্তার যে দৃশ্যটি দেখে সেই দৃশ্য দেখার জন্য আলামিন ডাক্তার মোটেও প্রস্তুত ছিল না। আলামিন ডাক্তার দেখতে পায় ঘরের ভিতর জুনি দাঁড়িয়ে আছে। এই জুনির সারা শরীর থেকে আলো বেরিয়ে আসছে এবং মূলত সেই আলোতেই সম্পূর্ণ ঘর আলোকিত হচ্ছিল। এই দৃশ্য দেখে সাথে সাথেই আলামিন ডাক্তার সেখানে অজ্ঞান হয়ে পড়ে। এদিকে সারা রাত আলামিন ডাক্তার তার নিজের বাড়িতে ফেরেনি। তাই তার মা বাবা ভীষণ চিন্তা করতে থাকে। সকালেই তারা তাদের ছেলের খোঁজে বেরিয়ে পড়েন। খুঁজতে খুঁজতে ভুলবাড়িয়া গ্রামের সেই বাড়িতে পৌঁছে যান তারা। সেখানে আলামিন ডাক্তারকে জ্ঞানশূন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন। সবাই তাকে জ্ঞান ফেরানোর চেষ্টা করেন।
একটা সময় পর তার জ্ঞান ফিরে এলে সবাইকে তিনি ঘটনা সব খুলে বলেন। মূলত এই ঘটনার পর থেকেই আলামিন ডাক্তারের মানসিক বিকৃতি দেখা যায়। অদ্ভুতভাবেই আলামিন ডাক্তার বিকৃত মানসিকতা নিয়ে মেয়েদের জামা কাপড়, চুড়ি ফিতা ইত্যাদি ব্যবহার করতে থাকেন। সে মেয়েদের মতো আচরণ করতে শুরু করে। লোকজন যারাই তাকে দেখে তারাই তাকে নিয়ে হাসি ঠাট্টা করে। এমনিতেও লোকেরা আগে তাকে হিজড়া বলে ডাকত, এখন তো আরও বেশি শুরু হয়েছে। আলামিন ডাক্তারের এইরকম পাগলামি যেমন বাড়তে থাকে তেমনি অসুস্থতাও বাড়তে থাকে। তার পাগলামি এমন পর্যায়ে যায় যে তাকে শেকল দিয়ে বেঁধে রাখতে হয়। এরপর আলামিন ডাক্তার অল্প কিছুদিনের মধ্যেই মারা যায়। এভাবেই একজন ডাক্তারের জীবনে করুণ সমাপ্তি ঘটে। প্রিয় লিসেনার্স, এই যে আলামিন ডাক্তার, এই ঘটনাটি যিনি আমাদেরকে পাঠিয়েছেন বা আলামিন ডাক্তারের জীবনের যে এই ঘটনাটি, তার এই করুণ সমাপ্তির ঘটনাটি যিনি আমাদের পাঠিয়েছেন, তার নামও মূলত আলামিন। আপনারা কিন্তু এই আলামিনের পাঠানো বেশ কিছু ঘটনা এর আগেও আমাদের কাছে শুনেছেন। প্রিয় লিসেনার্স, এই অদ্ভুত যে ঘটনাটি এতক্ষণ আপনারা শুনলেন, এই ঘটনার আরও দুইটি অংশ আছে, জুনির প্রতিশোধ এবং জুনির আবার ফিরে আসা। পরবর্তী ঘটনা দুটিও খুবই দ্রুত আপনাদের জন্য আমাদের চ্যানেলে আপলোড করা হবে। আশা করি আপনাদের ঘটনা দুটি ভালো লাগবে। প্রিয় লিসেনার্স, এই ছিল আজকের এপিসোড। মহান আল্লাহ তাআলার এই দুনিয়ায় কত যে রহস্য লুকিয়ে আছে তার ধারণাও আমরা করতে পারি না। মহান আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ থাকবে এই ধরনের সকল সমস্যা থেকে তিনি যেন আমাদের হেফাজত করেন। আজকের এই ঘটনাটি আপনাদের যদি ভালো লাগে আমাকে কমেন্ট করার জন্য অনুরোধ রইল। প্রিয় লিসেনার্স, দেশ ও দেশের বাইরে আপনারা যারা আমাদের ঘটনা শোনেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা ঘটনা শোনার সাথে সাথে ঘটনাটি অনুভব করার চেষ্টা করবেন। চলুন কথা না বাড়িয়ে চলে যাই আজকের এপিসোডে। আপনাদের সবাইকে স্বাগতম অলৌকিক জগতে। প্রিয় লিসেনার্স, আজকে যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন হুমায়ুন নামের একজন লিসেনার্স। ঘটনার স্থান ভোলা জেলার চরপেশন থানার কোনো একটি গ্রামে। ঘটনাটি ঘটে 90 দশকের দিকে। ঘটনাটি মূলত হুমায়ুন ভাইয়ের এক চাচার সাথে ঘটে। আমি চলে যাচ্ছি মূল ঘটনায়। হুমায়ুন ভাইয়ের চাচা তখন যুবক, বয়স 14 কি 15 বছর হবে। তিনি ছিলেন একজন হুজুর। তিনি একটি মসজিদে ইমামতি করতেন। তার চাচা জিন ভূতে কাউকে আছর করলে তার চিকিৎসাও করতেন। এখন মূল ঘটনায় ফিরে আসি। তার যখন 14 কি 15 বছর বয়স হবে তখন সে গ্রামের একটি মসজিদে মুয়াজ্জিন হিসেবে ছিলেন। তখনকার দিনে মসজিদে একটি বারান্দা বা ঘর থাকত, যেটাতে মূলত মুয়াজ্জিনরা থাকতেন। সেই রকমই একটা রুমে তার চাচা ঘুমাতেন মসজিদের বারান্দায়। রাতে যখন সে ঘুমোতেন তিনি মসজিদের সকল জানালা দরজা বন্ধ করেই তারপরে ঘুমোতেন। এই ঘটনাটি যখনকার সময়ের, ওই সময়ে ওই এলাকাতে বিদ্যুৎ ছিল না। তখনকার দিনে সবাই হেরিকেন ব্যবহার করতেন। তার চাচা যখন ঘুমাতেন এবং সকালে ফজরে আজান দেওয়ার জন্য যখন তিনি উঠতেন তখন প্রায় সময় তিনি দেখতেন যে মসজিদের জানালাগুলো খোলা। আবার কখনো কখনো মাঝরাতে তিনি টের পেতেন জানালা খোলা বা বন্ধ করার মতো শব্দ হতো। কিন্তু তখন সে এসব কিছু আমলে না নিয়ে দোয়া দুরুদ পরে ঘুমিয়ে থাকতেন। এমনই একদিন রাতে আনুমানিক 1টার দিকে, তখন রাত ছিল ঘুটঘুটে অন্ধকার, হঠাৎ তার ঘুম ভেঙে যায়। তার কাছে মনে হয় তার বুকের উপর অত্যন্ত ভারী কোনো একটা জিনিস চেপে আছে। বুকের উপরে ভারী কোনো একটা জিনিস থাকার কারণে এমনকি তিনি হাত পাও ঠিকমতো নাড়াতে পারছিলেন না। তার নিঃশ্বাস বারবার আটকে যাচ্ছিল। নিজে তো নাড়াচাড়াই করতে পারছিলেন না, তার উপরে তিনি মুখ দিয়ে যে কোনো দোয়া দুরুদ পড়বেন সেটাও পারছিলেন না।
চাচা তখন প্রচণ্ড ভয়ে কাঁপছিলেন আর খুব ঘামছিলেন। তিনি তখন ভাবলেন যে তার মৃত্যু হয়তো খুবই সন্নিকটে। মাঝে মাঝে চাচার বুকের উপর ভারী জিনিসটি প্রচণ্ড চাপ দেয়, আবার একটু হালকা হয়। যখন হালকা হয় তখন কাকার বুকের উপর থেকে ওই ভারী জিনিসটি সরানোর চেষ্টা করেন। এভাবে প্রায় 40 কি 45 মিনিট পরে কাকা বুঝতে পারেন যে ওই জিনিসটি তার বুকের উপর থেকে সরে গিয়ে তার পাশেই বসে আছে। তিনি যখন ওই জিনিসটিকে হাত দিয়ে ধরার চেষ্টা করেন তখন তিনি ভয়ানক কিছু অনুভব করেন। তিনি অনুভব করেন যে কাঁটার মতো বা সূচের মতো কিছু তার হাতে ঢুকে যাচ্ছে। তখন তিনি চিৎকার করতে চান। অদ্ভুত বিষয়, কোনো শব্দ কিন্তু তার মুখ দিয়ে বের হচ্ছিল না। তখন তিনি তার পাশে কেমন জানি একটা অদ্ভুত শব্দ শুনতে পাচ্ছিলেন। তার ভাষ্যমতে ওই রকম ভয়ঙ্কর অদ্ভুত শব্দ তিনি এর আগে কখনো শোনেননি। তখন কিন্তু ঘরের মধ্যে নিভু নিভু করে হেরিকেনের আলো জ্বালানো ছিল। এইভাবে 15 কি 20 মিনিট যাওয়ার পরে তিনি হাত দিয়ে যখন হেরিকেনের আলো বাড়াতে যাবেন তখনই এক অতি প্রাকৃতিক দৃশ্য তিনি দেখেন। তিনি দেখেন যে হেরিকেনটি নিজে নিজেই দূরে সরে যাচ্ছে। সে যতই হাত বাড়ায় হেরিকেনটি ততই দূরে চলে যায়। এটা দেখে তিনি আরও ভয় পেয়ে যান। যখনই হেরিকেনটি ধরতে যান তখনই সেটি দূরে সরে যায়। এক পর্যায়ে হেরিকেনটি প্রথমে যেখানে ছিল সেখানেই চলে আসে। এরপর তিনি যখন হেরিকেনে আলো বাড়ান সঙ্গে সঙ্গে তার রুমের দরজাটি খুলে যায়। তিনি দেখেন অদ্ভুত কিছু একটা ছায়া আকৃতির, আবছা কোনো একটা অদ্ভুত জিনিস, গঠন মানুষের মতোই কিন্তু একটু বেশি লম্বা আকৃতির হবে। তিনি দেখেন সেটার গায়ে কাটার মতো লম্বা লম্বা লোম, অনেক বড় বড় তার পা, তার রুম থেকে বের হয়ে যাচ্ছে। তিনি এটা দেখে খুবই ভয় পেয়ে যান। দোয়া দুরুদ পরে কিছুক্ষণ বিছানাতেই বসে থাকেন তিনি। তারপর তিনি তার বিছানা থেকে উঠে তার রুমের দরজার সামনে আসেন এবং তিনি এসেই চমকে যান এবং তার বুকে একটু সাহসও পান। তিনি দেখেন মসজিদের সকল দরজা জানালা খোলা, মসজিদের ভেতরে আলো জ্বলছে। তখন তিনি বুঝতে পারলেন যে মসজিদে হয়তো জিন এসে নামাজ পড়ছেন। আর এটাও বুঝতে পারেন যে তার সাথে যা ঘটে গিয়েছে তাও কোনো একটি বদ জিনের কাজ। তারপর তিনি একটু সামনে এগোলেন আর মনে মনে চিন্তা করলেন যে যারা নামাজ পড়তেছে তাদের কাছে তার সাথে ঘটে যাওয়া ঘটনাটা খুলে বলবেন এবং এর বিচার বা নালিশ জানাবেন। তাদের কাছে যদি বিচার চাওয়া হয় তাহলে হয়তো তারা একদম সঠিক বিচারই করবেন। তিনি আবার এটাও চিন্তা করলেন যে যদি বিচার করেন পরবর্তীতে যদি ওই বদজিনটি এসে আবার তার কোনো ক্ষতি করে দেয়। এসব ভেবে তিনি আর বিচার চাইতে গেলেন না। চাচা আবার রুমে চলে আসেন, কিন্তু তিনি আর ওই দিন ঘুমোতে পারলেন না। পরের দিন সকালে তিনি তার বড় হুজুরের কাছে সব ঘটনা খুলে বলেন। বড় হুজুর সব শুনে বলে, আমি জানি যে তোমার সাথে এমন ঘটনা ঘটতে পারে। চাচা এই কথা শুনে খুবই আশ্চর্য হয়ে গেলেন। তারপর বড় হুজুর চাচাকে বললেন, তুমি জিনদের কাছে ওই বদজিনের বিচার না চেয়ে খুবই ভালো করেছো। তুমি যদি বিচার চাইতা তাহলে পরে ওই বদজিনটি এসে তোমার অনেক ক্ষতি করত। তার চাচার সাথে এমন আরও অনেক ঘটনা ঘটে গিয়েছে। তিনি এখন আর আগের মতো ঝাড়ফুঁক করেন না। তার চাচার সাথে ঘটে যাওয়া এমন আরও অনেক ঘটনা আছে। হুমায়ুন ভাই একে একে আমাদের ঘটনাগুলো পাঠাবেন বলেছেন। এই ছিল আজকের ঘটনা। আর আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। পরবর্তী ঘটনা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।
আর